ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে এলাম আমাদের ক্লাসে আয়তঘন পরিমিতির ক্লাস আয়তঘনে। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি এবং পড়াশোনাটা বেশ ভালো মতোই করছো। এখানে যে আয়তঘন চ্যাপ্টারটা রয়েছে সে সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিয়েছি যে আয়তঘন আসলে কোন জিনিসগুলো। হ্যাঁ, আমাদের এই যে বইয়ের যে ফিগারটা রয়েছে এটা কিন্তু আয়তঘনের একটা উদাহরণ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা টব যদিও মাটির, ঠিক আছে, এটাও কিন্তু একটা আয়তঘন। এর ওপরটা আমরা ঢাকা দিতে পারি না, আর তো ঢাকা নেই। তাহলে এটা একটা আয়তঘন। তাহলে এটা আমার কাজে লাগবে এখন অঙ্ক করার জন্য। তো যাই হোক, এটা আয়তঘন হলেও এটা ঘনক টাইপেরই হচ্ছে। বাহুগুলো মোটামুটি সমান, তবে তবুও একটু অসমান আছে, আয়তঘনই আছে। তো যাই হোক, আমরা আয়তঘন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি আমাদের আগের ভিডিওতে। যে আয়তঘনের বা সমকোণী চৌপলের ধারণা, অর্থাৎ আমরা যদি ধারণাটা না জানতে পারি, মানে ধারণা বলতে কনসেপ্ট না থাকে, তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো না। যে আয়তঘন আসলে কোনগুলো, যেমন এখানে এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, গুড নাইটের বাক্স, এটাও কিন্তু আয়তঘনেরই উদাহরণ। এর মধ্যে আমাদের গুড নাইট রাখতে পারি বা অন্য কিছু রাখতে পারি, কতগুলো রাখবো সেটা সেই সেই জন্য এটা এভাবে আয়তন আমাদের নির্ণয় করতে হয়। ঠিক আছে। তো এখানে আমরা যে জিনিসটা, প্রথম অঙ্কটা আমরা এখন এক্সারসাইজে আমরা ঢুকে গেলাম। আমরা এখান থেকে তল সম্পর্কে জেনেছি যে কটা তল, একটা আয়তঘনের কটা তলের সংখ্যা আমরা জেনে ফেলেছি। কটা তল? আসলে 6টা তল। এই যে 1 2 3 4 5 6, ঠিক আছে। সেরকম আমরা ধার সংখ্যা কত? ধার সংখ্যা আমরা 12টা পেয়েছি। এবং শীর্ষবিন্দুর সংখ্যা, দেখো শীর্ষবিন্দুর সংখ্যা আমরা কটা পেয়েছি? 8টা পেয়েছি। এবং প্রত্যেকটা তল আয়তক্ষেত্রাকার। আরেকটা কি পেয়েছি আমরা? সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2 ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবং আয়তনের ফর্মুলা পেয়েছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সেই অনুযায়ী যদি এটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়ে যায়, তবে সেটাকে ঘনক বলা হয়। আর ঘনকের বা সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু এই যে রয়েছে, এখানে যদি এটাকে বাহু ধরি, তাহলে সেখানটা আমরা ফর্মুলাটা পেয়েছি 6 ইন্টু বাহু স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। এবং আয়তনের ফর্মুলা পেয়েছি বাহু কিউব। আরেকটা কি পেয়েছি? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণ কোন জায়গাটা? এই যে এই বাক্সটা তুমি দেখতে পাচ্ছ, তোমাদের দেখানো হচ্ছে কর্ণ। আসলে সেদিন আমি পাইনি এটা, এইটা হচ্ছে কর্ণ। দেখো এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এটা এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কর্ণ। এই যে এটা হচ্ছে কর্ণ। এই কর্ণের দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে আমরা নির্ণয় করেছি? আমরা প্রথমে নিচের দৈর্ঘ্যটা, অর্থাৎ এটা একটা বাহু, এর থেকে নিচের দৈর্ঘ্যটা আমরা বের করেছি, তারপর হচ্ছে এটা করেছি। অর্থাৎ আমাদের কর্ণের দৈর্ঘ্য আমরা বের করেছি। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি ছিল? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। একদম খুব সুন্দর করে করা হয়েছে আগের ভিডিওতে। তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা আমরা দেখে নিচ্ছি। 3 নাম্বার বলছে, একটা সমকোণী চৌপলাকার
একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার এবং 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করো। সবচেয়ে বেশি লম্বা, দেখো সবচেয়ে কোন দৈর্ঘ্য বরাবর যদি রাখি তাহলে এটা কি রাখা যাবে? রাখা যাবে না। প্রস্থ বরাবর দৈর্ঘ্য বরাবর যদি রাখা যাবে না, প্রস্থ বরাবর রাখলেও আমরা রাখতে পারবো না। কিন্তু দেখো এটা কিন্তু রাখা যাবে। এই যে দৈর্ঘ্য বরাবর যদি রাখি, ঢোকানো যাচ্ছে কি? এদিক দিয়েও ঢোকানো যাচ্ছে না। কিন্তু দেখো তো এই বরাবর রাখা যাচ্ছে কিনা। এই যে এই বরাবর কিন্তু আমি ঠিক রাখতে পারছি। এটা আসলে কি জিনিস? এটা আসলে কর্ণ। এটা আসলে কর্ণ। অর্থাৎ যে সমকোণী চৌপল বা আয়তঘনটা রয়েছে তার মধ্যে যদি কর্ণ বরাবর আমি ওই দণ্ডটা রাখি, লাঠিটা রাখি, তাহলে কিন্তু ঠিক রাখতে পারবো। কিন্তু দৈর্ঘ্য বরাবর যদি রাখতে চাই তাহলে আটবে না, প্রস্থ বরাবর রাখতে চাই তবুও হবে না। ওকে, বোঝা গেল? তাহলে কি প্রশ্নটা, তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের কি নির্ণয় করতে হবে? 3 নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করছি, কারণ আগেরগুলো ওই শীর্ষবিন্দুর সংখ্যা, তল সংখ্যা এগুলো বলেছে। সেটা আমরা জানি যে তলের সংখ্যা কটা? 6টা, ধার সংখ্যা হচ্ছে 12টা, শীর্ষবিন্দুর সংখ্যা আমাদের 8টি। একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, তাহলে আমরা কি বলবো? আয়তঘনটিরই অপর নাম হচ্ছে সমকোণী চৌপল। আয়তঘনটির দৈর্ঘ্য ইকুয়াল টু কত? 5 মিটার। প্রস্থ ইকুয়াল টু 4 মিটার এবং উচ্চতা কত? 3 মিটার। তাহলে সবচেয়ে যে লম্বা দণ্ডটি রাখা যাবে তা সেটি হলো সবচেয়ে যে লম্বা দণ্ডটি রাখা যাবে তা কর্ণ বরাবর, তা আয়তঘনটির কর্ণ বরাবর। অর্থাৎ কর্ণ বরাবর যদি আমরা রাখি তাহলে কিন্তু সেই দণ্ডটা, সবচেয়ে লম্বা দণ্ডটা রাখতে পারবো। কিন্তু সেটা দৈর্ঘ্য বরাবর রাখলেও যেমন রাখা মানে আটবে না, রাখা যাবে না, প্রস্থ বরাবরও আমরা রাখতে পারবো না। তাহলে কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা কিভাবে নির্ণয় করা হয়েছে সেটা দেখানো হয়েছে। তো দৈর্ঘ্য স্কয়ার হচ্ছে দৈর্ঘ্য কত? 5-এর স্কয়ার প্লাস 4-এর স্কয়ার প্লাস 3-এর স্কয়ার। এটা কি হবে? মিটার, তাই না? বর্গমিটার হবে না, মিটার হবে। ইকুয়াল টু 5-5 25, 4-4 16 প্লাস 3-3 9। তাহলে কত হলো? 25, এটাও 25 হয়ে যাবে, 25 25 50, √50। √50 মানে 5 × 5 × 2, তাই না?
তাহলে চলে আসলো 5, 5 এখান থেকে চলে আসলো, কিন্তু 2টা ভেতরেই থেকে গেল, অর্থাৎ √2 মিটার। তাহলে আমরা যে লম্বা যে দণ্ডটি রাখবো তার দৈর্ঘ্য হচ্ছে এত মিটার হবে। তাহলে উত্তর আমরা কি লিখবো? উত্তর কিন্তু আমাদের এই সমস্ত অঙ্কে করতে হবে। ওই ঘরে সবচেয়ে লম্বা, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? 5√2 মিটার হবে। 5√2 মিটার হবে, অর্থাৎ দৈর্ঘ্য থেকে একটু বড়। দেখো তো, দৈর্ঘ্য থেকেও একটু বড়, প্রস্থ থেকেও বড়, উচ্চতা থেকেও বড়। কর্ণটা তো তাই হবে না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমার করানো অঙ্ক এবং বোঝানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য। আর লাইক এবং কমেন্ট করবে বেশি বেশি, তাহলে আমি বেশি বেশি ভিডিও দিতে পারবো, আমার উৎসাহ হবে। তো এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। তো 4 নাম্বার, এবার তাহলে 1 নাম্বারটা আমাদের হয়ে গেল। এইবার বলছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল। তাহলে ঘনক সমকোণী চৌকোলটা এটাই যখন দৈর্ঘ্য প্রস্থ, এই যে এটা কি ঘনক? আসলে এটা ঘনক নয়, কিন্তু এটার যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটা যদি আরেকটু দৈর্ঘ্যটা কম হতো তাহলে কিন্তু ঘনক হয়ে যেত। তাহলে ঘনকের কটা তল রয়েছে? 6টা তল রয়েছে, কিন্তু তলগুলো কি প্রত্যেকটাই সমান? প্রত্যেকটার ক্ষেত্রফল সমান, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান। এই যে এটা, অর্থাৎ বর্গাক্ষেত্রাকার। তলগুলো কি হবে? বর্গক্ষেত্রাকার হবে। ছবি আঁকতে হবে না, আমি ছবি এঁকে দেখাচ্ছি, তোমাদের ছবি না আঁকলেও হবে, ঠিক আছে? তো তলগুলো কি হচ্ছে দেখতে পাচ্ছ, একদম ছবিতে দেখা যাচ্ছে 6টা তল, নিচে ওপরে এই সাইডে এইদিকে, তাহলে 6টা তল। তাহলে 6টা তলের এখানে একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, অর্থাৎ এই তলটার ক্ষেত্রফল। মানে আসলে কি তলগুলো কি রকম? বর্গক্ষেত্রাকার। তাহলে ঘনকের কথাটা লিখবো, ঘনকের প্রতিটি তল সমান এবং বর্গক্ষেত্রাকার। ধরি বাহু, বর্গক্ষেত্রের যে তলগুলো, ধরি বাহুর দৈর্ঘ্য কত? এটা মিটার দিয়েছে, তাই তো? মিটার। তাহলে প্রতিটি তলের ক্ষেত্রফল কত হচ্ছে? প্রতিটি কি কথাগুলো বোঝা যাচ্ছে? বর্গক্ষেত্রাকার, প্রতিটা তল বর্গক্ষেত্রাকার, এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি মিটার ধরলাম। তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি?
এটা যদি এ হয় এবং এ হয় তাহলে কি এ স্কোয়ার, এ স্কোয়ার বর্গ মিটার। কিন্তু এটাই আমাদের কত দিয়েছে, 64 বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে কি দিয়েছে, প্রশ্নানুসারে এ স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে এ ইকুয়াল টু এ স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, এ ইকুয়াল টু 8, কারণ এখানে নেগেটিভ মানটা আমরা নেব না, এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এত মিটার, এত মিটার। এটা হচ্ছে, এবার বলছে ঘনকটির আয়তন হিসাব করো। তাহলে ঘনকটার আয়তন কত হবে, বাহু কিউব, তাই না? এক একটা বাহু আমাদের এ যদি হয়, এ ইকুয়াল টু কত বেরোলো, 8 মিটার। এ, এটা এ এবং এটাও এ। তাহলে ঘনকটির আয়তন, ঘনকটির আয়তন কি হবে, আয়তনের ফর্মুলা কি, বাহু কিউব, এ কিউব। এ কিউব মানে হচ্ছে 8 কিউব ঘন মিটার, অর্থাৎ 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 8 4 32, 8 6 48, 8 4 32, 8 6 48, 49, 50, 51, 512, 512 ঘন মিটার। কি বোঝা গেল না, একদম ক্লিয়ার। এইবার 5 নম্বর অঙ্কটা দেখো দেখিনি। 5 নম্বরটা আমাদের কি বলেছে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। খাল কাটা হয়েছে মানে চওড়া আলাদা এবং গভীর আলাদা, তাহলে আয়ত ঘন হবে, তাই না? একটা বকুলতলা গ্রামে, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। চওড়াটা বলে দিয়েছে আর কি বলে দিয়েছে, 8 ডেসিমিটার গভীর, গভীরতা বলে দিয়েছে। মনে করো এটাই যদি খাল ভাবা হয়, এটা একটু বক্স টাইপ মনে হচ্ছে, কিন্তু মনে করা যাক এটা খাল। এটা হচ্ছে 8 ডেসিমিটার গভীর, গভীর মানে উচ্চতা, গভীরতা মানে খাত, হ্যাঁ। এবং প্রস্থ বলে দিয়েছে, চওড়া মানে প্রস্থ, চওড়া মানে প্রস্থ। এবং খাল কাটা হয়েছে যদি মোট এত ঘন মিটার মাটি কাটা হয়, অর্থাৎ এখানে মাটি রয়েছে, এখানে মাটি ঢালা হয় বা মাটি কাটা হয়, সেটাই কিন্তু আয়তন। হ্যাঁ, এর মধ্যে যে জিনিসটা থাকবে, ধান বা চাল বা অন্য কিছু রাখা বা মাটি রাখা, সেটাকেই কিন্তু আয়তন বলছে। তবে খালটি কত লম্বা হিসাব করুন। তাহলে খালটির আয়ত ঘনাকার, ঘনাকার খালটির দৈর্ঘ্য, লম্বাটাকে কি বলা হয়, দৈর্ঘ্য বলা হয়, দৈর্ঘ্য। ধরি, এটা ধরে নিচ্ছি, ধরি দৈর্ঘ্য যেটাকে আমরা লম্বা বলছি, ইকুয়াল টু এক্স মিটার। প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ যেটাকে চওড়া বলা হচ্ছে, আচ্ছা 2 মিটার। এবং উচ্চতা, উচ্চতা কোনটা আসলে, যেটাকে গভীরতা বলা হচ্ছে। নিচে যেহেতু খাত করা হচ্ছে সেজন্য এটাকে গভীরতা নাম দেওয়া হয়েছে। গভীরতা হচ্ছে 8 ডেসিমিটার। তবে ডেসিমিটার রাখলে হবে না, একই এককে নিয়ে যেতে হবে। ডেসিমিটারটা কি ছোট একক মিটারের থেকে,
না বড় একক, সেটা আমাদের দেখতে হবে। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। মিটার, ডেসি, অর্থাৎ মিটারের পর ডেসি। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিলি, অর্থাৎ এই যে কথাগুলো বলছি এগুলো মানে এই এই ইয়েগুলো হচ্ছে আমাদের কমে যাচ্ছে। তাহলে মিটার, ডেসি, তাহলে ডেসিতে পরিণত করতে গেলে ডেসি থেকে এবার মিটারে নিয়ে যাব, তাহলে বড় এককে নিয়ে যাচ্ছি। বড় এককে নিয়ে যেতে গেলে কি করতে হবে? ছোট মান পাওয়া যাবে। বড় একক না, ছোট একক থেকে বড় এককে নিয়ে যেতে গেলে, ছোট একক থেকে বড় এককে নিয়ে যেতে গেলে কি করতে হবে? মানটা ছোট হয়ে যাবে। মান ছোট হয়ে যাবে মানে মনে করো 8 ডেসিমিটার, এটাকে আমরা 10 দিয়ে কত? এক ঘর। এক ঘর, দেখো ডেসি, মিটার, ডেসি, এখান থেকে আমরা এখানে যাব, তাহলে একটা লাফ দিব, অর্থাৎ 0। এই ছোট থেকে বড়তে নিয়ে যাব, সেই জন্য 10 দিয়ে আমাদের একটা লাফ মানে একটা শূন্য, একটা 1 একটা শূন্য দিয়ে ভাগ দিলে এটা আমাদের মিটারে পরিণত হবে। আমরা একদম খুব ছোটবেলায় এগুলো শিখেছি। তাহলে এইভাবেও রেখে দিলাম। এইবার বলছে তবে তাহলে এটা থেকে যদি মোট এত ঘন মিটার মাটি কাটা হয়, মাটি কাটাও হচ্ছে, তাহলে আসলে আয়তন, কার আয়তন? আয়তন ওই যে আয়ত ঘনাকার খালটির আয়তন, এগুলো পরপর লেখা হচ্ছে। আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ইকুয়াল টু দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে 2 এবং উচ্চতা হচ্ছে 8/10 ঘন মিটার। তো এটা কাটাকাটি করলাম না, গুণও করলাম না, কেন? ওই যে এখানে দিয়ে দেওয়া আছে 240 ঘন মিটার। প্রশ্নানুসারে আমাদের এক্স ইন্টু 2 ইন্টু 8/10 ইকুয়াল টু 240 ঘন মিটার দেওয়া আছে। অর এক্স ইকুয়াল টু আমি কি লিখতে পারি? তাহলে 240 ইন্টু 10টা উপরে চলে যাবে আর উপরের সংখ্যাগুলো নিচে চলে আসবে। 8, তাহলে 8 3 24, 3 8 24, 30 হলো। এবার 2 15 দুগুণ 30। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 150, এই যে শূন্য আছে 15, এক্স কি ধরেছিলাম? এটা মিটার। তাহলে লম্বা, খালটির লম্বা, খালটি লম্বা এক্স সমান সমান 150 মিটার। এটা আমরা উত্তর অবশ্যই লিখব, আমাদের উত্তর আলাদা করে লিখতে হবে। কি বোঝা গেল তো? ঠিক আছে। এইবার তবে খালটি কত লম্বা? তবে খালটি 150 মিটার লম্বা। এবার পরে 6 নাম্বারটা দেখছি আমরা। 6 নাম্বারটা দেখো দেখিনি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আমাদের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4√3 সেন্টিমিটার। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করো। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা কি বেরিয়েছিল? √3 ইন্টু বাহু, √3 ইন্টু বাহু। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু, কিন্তু সমকোণী চৌপল বা আয়তঘনের হচ্ছে রুট ওভার কি ছিল?
দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। একদম প্রথম অঙ্কটা আমরা ৩ নম্বর অঙ্কটা কিন্তু এভাবে করেছি। এটাই যখন বাহুগুলো সমান হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্য, বাহু বাহু বাহু, তখন ৩টা বাহু হয়ে এদিকে √3 বাহু বেরিয়ে আসছে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বাহু। প্রশ্নানুসারে আমাদের সেই মানটা বলে দিয়েছে। √3 ইন্টু বাহু ইকুয়াল টু, এখানে দেখে নাও 4√3 সেন্টিমিটার, 4√3 সেন্টিমিটার। এই √3 কিন্তু কেটে গেল। তাহলে বাহু ইকুয়াল টু 4 সেমি। কি হবে এটা? 4 সেমি। বাহুটা আমাদের কত বেরোলো? ঘনকের বাহুর দৈর্ঘ্য আমাদের 4 সেন্টিমিটার। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু বাহু স্কয়ার, 6 ইন্টু বাহু স্কয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কয়ার, বাহু হচ্ছে 4-এর স্কয়ার কি হবে? বর্গ। এককটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এককটা খুবই গুরুত্বপূর্ণ। বর্গ সেন্টিমিটার। তাহলে 4 × 4 = 16, 6 ইন্টু 4 × 16 বর্গ সেমি। 6 × 6 = 36, 6 কে 6 আর 3 এ 9, এত বর্গ সেমি। তাহলে উত্তর আমরা, এটাই উত্তর। আলাদা করে আমরা উত্তর লিখতে পারি, আলাদা করে উত্তর লিখে নেবে, ঠিক আছে? 7 নাম্বারটা হচ্ছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল হিসাব করি। এবার ঘনকের ধার, ধার কয়টা? তাহলে ঘনকের, এই যে এটা ঘনক, তাই তো? এটাকে যদি ঘনক ধরো, এগুলো কিন্তু ধার, ঠিক আছে? এগুলো কিন্তু ধার। ধারের সংখ্যা আমরা কটা পেয়েছিলাম? আমরা ধারের সংখ্যা কটা পেয়েছিলাম? আমরা ধারের সংখ্যা হচ্ছে 12টা পেয়েছি, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে ধারের সংখ্যা আমরা পেয়েছিলাম। ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ সমস্ত ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে ঘনকের মোট ধার সংখ্যা, ধারের সংখ্যা, ধারের সংখ্যা হচ্ছে কটা গুনলাম? 12টি। তাহলে ধারের, তাহলে 12টি ধারের মান কত আমাদের? 60 সেন্টিমিটার। তাহলে একটি ধারের মান কত হবে? এমনিতেও ভাগ দিয়ে দিতে পারতাম, এইভাবে করে দিলাম। তাহলে 5 × 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ধার মানে তাহলে কি? ধার মানে, আসলে ধার মানে কি? বাহুর দৈর্ঘ্য না? ধার মানে বাহুর দৈর্ঘ্য, এটাই তো বাহু। অতএব, অর্থাৎ
ঘনকটির বাহুর দৈর্ঘ্য। সোজাসুজি আমাকে বললো না বাহু, কিন্তু ধার বলল, ঠিক আছে। ঘনকটির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 সেমি। তাহলে আমাদের কি বার করতে বলছে? ঘনকটির ঘনফল। ঘনফল মানে আয়তন। অতএব ঘনকটির ঘনফল বা আয়তন ইকুয়াল টু কি হবে? আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব। বাহু কিউব সমান সমান বাহু হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। ঘন এককটা কিন্তু সঙ্গে সঙ্গে লিখতে হবে, যখনই মান বসাবো তখনই আমাদের লিখতে হবে ঘন সেমি। ঘন সেমি বা সেন্টিমিটার কিউব। তো ঘন সেমি কথাটা লিখবো। তাহলে 5-এর কিউব মানে 3টা 5, 5 5-এ 25, তার সঙ্গে একটা 125 ঘন সেমি। তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে আমরা লিখবো ঘনকটির ঘনফল (125 ঘন সেমি)। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে আমার বোঝানো এবং অঙ্ক করানো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দিলে পরবর্তীকালে ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে যখনই আমি দেব তখনই পেয়ে যাবে। আর আগের অঙ্কগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে যে অঙ্কগুলো করানো হয়েছে সমস্ত অঙ্ক সেখান থেকে কালেকশন করে নিতে পারবে। অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ। খুব ভালো থেকো, সুস্থ থেকো।